কখনো কখনো একটি দিন শুধু ক্যালেন্ডারের একটি তারিখ হয়েই থাকে না, একটি দিন হয়ে ওঠে জাতির সম্মিলিত শোকের নাম। 2011 সালের 13 আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক একটি মাইক্রোবাস ঢাকার দিকে ফিরছিল। সেই গাড়িতে ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের এক স্বপ্নবান নির্মাতা, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রগ্রাহক, শিল্পী এবং আরও কয়েকজন মানুষ। তাঁরা ফিরছিলেন একটি সিনেমার লোকেশন দেখে। সিনেমাটির নাম কাগজের ফুল, যে সিনেমা কখনোই তৈরি হয়নি, কারণ একটি মুখোমুখি সংঘর্ষ থামিয়ে দিয়েছিল দুই সৃষ্টিশীল মানুষের জীবন, তারেক মাসুদ ও মিশুক মনির। সেদিন নিহত হন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক ও চিত্রগ্রাহক মিশুক মনির, শিল্পী ঢালিয়াল মামুন, তাঁর স্ত্রী ইয়াসমিন রশিদ এবং গাড়ির চালক ওয়াসিম। গুরুতর আহত হন আরও কয়েকজন। তাদের মৃত্যুর 15 বছর পার হয়ে গেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, সড়কে প্রতিদিন যে মানুষগুলো প্রাণ হারান, তাদের মৃত্যু কি কেবল সংবাদপত্রের একটি সংখ্যা? 1956 সালের 6 ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবু তারেক মাসুদ, যিনি পরবর্তীকালে বাংলাদেশের চলচ্চিত্রে শুধু তারেক মাসুদ নামেই পরিচিত হয়ে ওঠেন। তাঁর বেড়ে ওঠা ছিল এমন এক সময় যখন বাংলাদেশের চলচ্চিত্রে বাণিজ্যিক বিনোদনের বাইরে সমাজ, ইতিহাস, রাজনীতি, মুক্তিযুদ্ধ এবং মানুষের অন্তর্গত জীবন নিয়ে কাজ করা ছিল খুবই কঠিন। চলচ্চিত্র নির্মাণের জন্য প্রয়োজন ছিল অর্থ, প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক সহায়তা, কিন্তু তারেক মাসুদের কাছে চলচ্চিত্র ছিল কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি ছিল মানুষের স্মৃতি ধরে রাখার একটি পদ্ধতি। তিনি বিশ্বাস করতেন, বাংলাদেশের গল্প বাংলাদেশকেই বলতে হবে। গ্রামের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, মুক্তিযুদ্ধের ইতিহাস, ধর্মীয় দ্বন্দ্ব, শহরের বেকারত্ব সবই তাঁর সিনেমার বিষয় হয়ে উঠেছিল। তাঁর চলচ্চিত্রে বড় কোনো নায়ক নেই, আছে সাধারণ মানুষ, আছে দ্বিধা, সংকট, ভয়, স্বপ্ন এবং বেঁচে থাকার সংগ্রাম। তারেক মাসুদের প্রথম গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি ছিল শিল্পী এস এম সুলতানকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র আদম সুরত। ছবিটির কাজ শুরু হয় 80-র দশকে এবং এটি মুক্তি পায় 1989 সালে। ইংরেজিতে ছবিটির নাম দ্য ইনার স্ট্রেংথ। এস এম সুলতানের শিল্পে যেমন ছিল কৃষক, শ্রমজীবী মানুষ এবং বাংলার মাটির শক্তি, তারেক মাসুদের ক্যামেরাতেও ধরা পড়েছিল সেই অন্তর্গত শক্তি। আদম সুরত শুধু একজন শিল্পীর জীবনকে তুলে ধরেনি, এটি প্রশ্ন তুলেছিল, কাকে আমরা শিল্পী বলি? শিল্প কি কেবল গ্যালারির দেয়ালে ঝোলানো ছবিতেই থাকে, নাকি লাঙল ধরা কৃষকের পেশিতে, নদীর স্রোতে, মাটির গন্ধে এবং মানুষের প্রতিদিনের জীবনে? তারেক মাসুদ এস এম সুলতানকে দেখেছিলেন বাংলাদেশের সামাজিক ও নান্দনিক বাস্তবতার একটি প্রতীক হিসাবে। এই ছবির মধ্য দিয়ে তিনি নিজস্ব চলচ্চিত্র ভাষার সন্ধান শুরু করেন। তারেক মাসুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মুক্তিযুদ্ধের স্মৃতি। 1990-এর দশকে তিনি ও তার সহকর্মীরা সংগ্রহ করেন মুক্তিযুদ্ধের সময়কার গান, ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের স্মৃতি। সেই প্রচেষ্টার ফল মুক্তির গান। 1995 সালে মুক্তি পাওয়া এই প্রামাণ্যচিত্র বাংলাদেশের দর্শকের কাছে মুক্তিযুদ্ধকে নতুনভাবে ফিরিয়ে আনে। এখানে যুদ্ধ কেবল অস্ত্রের সংঘর্ষ নয়, এখানে যুদ্ধ গান গাওয়া মানুষের, শরণার্থীর, শিল্পীর, কৃষকের এবং স্বাধীনতার আকাঙ্ক্ষায় জেগে ওঠা সাধারণ মানুষের। মুক্তির গানে দেখা যায় সংস্কৃতি কিভাবে প্রতিরোধের ভাষা হয়ে উঠতে পারে, গান কিভাবে মানুষের মধ্যে সাহস সৃষ্টি করতে পারে, একটি কণ্ঠ কিভাবে একটি জাতির স্মৃতিকে বহন করতে পারে। এই ছবির মাধ্যমে তারেক মাসুদ দেখিয়েছিলেন, ইতিহাস কেবল রাষ্ট্রীয় দলিলের মধ্যে থাকে না, ইতিহাস থাকে মানুষের কণ্ঠে, পুরনো ছবিতে, অশ্রুসিক্ত স্মৃতিতে এবং ভুলে যেতে বসা গানগুলোর মধ্যে। 2002 সালে মুক্তি পায় তারেক মাসুদের প্রথম পূর্ণদৈর্ঘ্যকালীন চিত্র মাটির ময়না। এটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের একটি মাইল ফলক। ছবির পটভূমি 1960-এর দশকের পূর্ব পাকিস্তান। একটি বালক, তার পরিবার, একটি মাদ্রাসা, ধর্মীয় অনুশাসন, পারিবারিক টানাপোড়েন এবং স্বাধীনতার আগের রাজনৈতিক অস্থিরতা সবকিছু মিলিয়ে গড়ে ওঠে ছবির জগৎ। ছবিটির কেন্দ্রীয় চরিত্র আনু। তার চোখ দিয়ে আমরা দেখি একটি সমাজকে। একটি শিশুর অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি ধর্মীয় রক্ষণশীলতা, পারিবারিক ক্ষমতার কাঠামো এবং রাজনৈতিক পরিবর্তনের অভিঘাত। মাটির ময়না কোনো সাধারণ চলচ্চিত্র নয়। এখানে ধর্ম আছে, বিশ্বাস আছে, প্রশ্ন আছে। এখানে কঠোরতা আছে, আবার মমতাও আছে।
এখানে মানুষকে একমাত্রিকভাবে দেখানো হয়নি। ছবিটির নামের মধ্যেই রয়েছে একটি প্রতীক। খাঁচায় বন্দি ময়না যেমন কথা বলতে পারে কিন্তু উড়তে পারে না, তেমনি একটি সমাজও কখনো কখনো নিজের সম্ভাবনার খাঁচায় বন্দী হয়ে থাকে। মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে পরিদর্শিত হয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। ছবিটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে দেশের প্রতিনিধিত্ব করে। যদিও চূড়ান্ত মনোনয়ন পায়নি, এটা ছিল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ বিশ্ব চলচ্চিত্রের দর্শক প্রথমবারের মতো বাংলাদেশের গ্রাম, ভাষা, মানুষ এবং রাজনৈতিক স্মৃতিকে নতুন এক চলচ্চিত্র ভাষায় দেখতে পেলেন। 2006 সালে মুক্তি পায় অন্তর্যাত্রা। এই ছবিটি দেশ, প্রবাস, স্মৃতি এবং ফিরে আসার অনুভূতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন মানুষ যখন বহুদিন পর নিজেদের শেকড়ে ফিরে আসে, তখন সে কি আর আগের দেশটিকেই খুঁজে পায়? তারেক মাসুদের সিনেমায় ফিরে আসা মানে শুধু ভৌগোলিক প্রত্যাবর্তন নয়, এটি নিজের পরিচয়, ইতিহাস এবং ভেতরের শূন্যতার মুখোমুখি হওয়া। 2010 সালে মুক্তি পায় তারেক মাসুদের তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রানওয়ে। এই ছবির কেন্দ্রে রয়েছে শহরের প্রান্তিক এক তরুণ, বেকারত্ব, দারিদ্র্য, ধর্মীয় উগ্রতা, বিশ্বায়নের প্রভাব এবং রাজনৈতিক হতাশা সবকিছু তার জীবনে এসে মিশে যায়। রানওয়ে দেখায় চরমপন্থা কখনো শূন্যে জন্ম নেয় না। যেখানে বেকারত্ব, অপমান, একাকিত্ব এবং ভবিষ্যৎহীনতা থাকে, সেখানে বিভ্রান্ত মতাদর্শ সহজেই জায়গা করে নিতে পারে। ছবিতে বিমানবন্দরের রানওয়ে একটি শক্তিশালী প্রতীক। একদিকে উড়াল, অন্যদিকে আটকে থাকা জীবন। একদিকে বিশ্বায়নের আলো, অন্যদিকে শহরের প্রান্তের অন্ধকার। 2019 সালে তারেক মাসুদ কাজ করছিলেন তার নতুন চলচ্চিত্র কাগজের ফুল নিয়ে। ছবিটি ছিল তার চলচ্চিত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি তার নির্মাণ ভাবনার সঙ্গে ব্যক্তিগত ঐতিহাসিক স্মৃতির নতুন সংযোগ তৈরি করতে পারত। কিন্তু 13 আগস্টের দুর্ঘটনা সেই কাজ থামিয়ে দেয়। একটি চলচ্চিত্রের লোকেশন দেখতে গিয়ে যাত্রাপথে থেমে যায় একটি জীবনের যাত্রা। তারেক মাসুদের পাশে যে মানুষটি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি মিশুক মনির। তার পুরো নাম আশফাক মুনির চৌধুরী। তিনি ছিলেন শহীদ বুদ্ধিজীবী ও সাহিত্যিক মুনির চৌধুরীর ছেলে। মিশুক মুনির একই সঙ্গে ছিলেন সাংবাদিক, চিত্রগ্রাহক, শিক্ষক, মিডিয়া নির্বাহী এবং চলচ্চিত্রকর্মী। তাকে বাংলাদেশ টেলিভিশন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ বলে মনে করা হয়। ক্যামেরা তাঁর কাছে কেবল একটি যন্ত্র ছিল না, ক্যামেরা ছিল মানুষের গল্প বলার চোখ। যুদ্ধ, দুর্যোগ, সংঘাত, দারিদ্র্য, রাজনীতি সবকিছু তিনি দেখেছেন একজন সাংবাদিকের দায়িত্বশীল দৃষ্টিতে। তিনি জানতেন একটি দৃশ্য কখনো কখনো হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী। মিশুক মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। একই সঙ্গে কাজ করেছেন টেলিভিশন সাংবাদিকতা ও আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমে। তিনি বিবিসি ওয়ার্ল্ড, ডিসকভারি চ্যানেল এবং ন্যাশনাল জিওগ্রাফিকের সঙ্গে কাজ করেছেন। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা তাকে বাংলাদেশের ভিজুয়াল সাংবাদিকতার পরিসরকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করে। পরবর্তীতে তিনি এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু প্রশাসনিক দায়িত্ব তার সৃজনশীলতাকে থামাতে পারেনি। তিনি ক্যামেরা থেকে দূরে সরে যাননি। সংবাদ ও চলচ্চিত্র দুই জায়গাতেই তিনি ভিজুয়াল ভাষাকে গুরুত্ব দিয়েছেন। মিশুক মুনিরের কাজ বাংলাদেশের সীমানায় আটকে ছিল না। আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকটের দৃশ্য ধারণের অভিজ্ঞতা তাঁর ছিল। তিনি যুদ্ধ ও সংঘাত কবলিত মানুষের জীবনকে ক্যামেরায় ধারণ করেছেন। তার কাজের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে ছিল রিটার্ন টু কান্দাহার এবং ওয়ার্স অফ ফ্রিডম এর মতো প্রামাণ্যচিত্র। যে মানুষ ক্যামেরা নিয়ে অন্যের যুদ্ধ, অন্যের বেদনা, অন্যের ধ্বংস দেখেছেন, তিনি নিজের দেশের মানুষের জীবনকেও একই মনোযোগ দিয়ে দেখতে চেয়েছেন। মিশুকের ক্যামেরায় মানুষ ছিল প্রথম, খবর ছিল মানুষের জন্য, দৃশ্য ছিল সত্যকে দৃশ্যমান করার উপায়। তারেক মাসুদ ও মিশুক মনির ছিলেন একই গল্পের দুই দিক। একজন গল্পের কাঠামো তৈরি করতেন, অন্যজন সেই গল্পকে দৃশ্যমান করতেন। একজন প্রশ্ন করতেন, কি বলতে চাই? অন্যজন জিজ্ঞেস করতেন, কিভাবে দেখাবো? এই দুই প্রশ্নের মিলনেই তৈরি হয় চলচ্চিত্র। তাদের অন্যতম গুরুত্বপূর্ণ যৌথ কাজ রানওয়ে। মিশুক মনির এই ছবির প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন। তার ক্যামেরা শহরের প্রান্তিকতা, অস্থিরতা এবং বিচ্ছিন্নতাকে একটি বাস্তব, কখনো কঠোর, কখনো অন্তর্মুখী ভিজুয়াল রূপ দেয়। চলচ্চিত্রে পরিচালক ও চিত্রগ্রাহকের সম্পর্ক অনেকটা লেখক ও তার ভাষার সম্পর্কের মতো।
পরিচালক যদি ভাবনা হন, চিত্রগ্রাহক সেই ভাবনার দৃশ্যমান ভাষা। 2011 সালের 13 আগস্ট তারেক মাসুদ, মিশুক মনির এবং তাদের সহযাত্রীরা মানিকগঞ্জে গিয়েছিলেন কাগজের ফুল চলচ্চিত্রের লোকেশন দেখতে। দুপুরের দিকে তারা ঢাকায় ফিরছিলেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় তাদের মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা রিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 5 জন নিহত হন। দুর্ঘটনার পর তদন্তে বিভিন্ন সম্ভাব্য কারণের কথা সামনে আসে। সংবাদ প্রতিবেদনে চালকের বেপরোয়া গতি, ওভারটেকিং, যানবাহনের নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয় আলোচিত হয়। বেশ কয়েক মাস দেশের সড়কের পরিস্থিতিও ছিল আলোচনার অন্যতম বিষয়। তারেক মাসুদ ও মিশুক মনিরের মৃত্যুর পর দেশ জুড়ে চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। সেই সময় নৌপরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা শাহজাহান খানের একটি মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দেয়। চালক যদি গরু ছাগল চিনতে পারেন তাহলে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যায়। দুর্ঘটনার পর এ ধরনের মন্তব্য করে বসেন তিনি। এই বক্তব্যের মূল প্রসঙ্গ ছিল চালকের সংকট এবং অশিক্ষিত চালকদের লাইসেন্স দেওয়ার প্রসঙ্গ। কিন্তু দেশের 2 বিশিষ্ট মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঠিক পর এমন মন্তব্য জনমনে গভীর ক্ষোভ সৃষ্টি করে। দুর্ঘটনার পর মানিকগঞ্জে মামলা হয়। মামলায় বাস চালক জামির হোসেনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর 2017 সালের 22 ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত তাকে 5 জনের হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালত তাকে 5,000 টাকা জরিমানাও করেন। জরিমানা অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ডের কথা বলা হয়। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন জামির হোসেন। এই মামলায় দণ্ডিত বাস চালক জামির হোসেন আপিল নিষ্পত্তির আগেই কারাবন্দী অবস্থায় মারা যান। 2020 সালের 1 আগস্ট ঈদের দিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফৌজদারি মামলার পাশাপাশি নিহতদের পরিবার ক্ষতিপূরণ দাবি করে পৃথক মামলা করে। কিন্তু 1 যুগ পরও এসব মামলার চূড়ান্ত প্রতিবেদন নিষ্পত্তি হয়নি বলে সংবাদ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তারেক মাসুদ ও মিশুক মনিরের মৃত্যু ছিল একটি ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু বাংলাদেশের সড়ক দুর্ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিদিন দেশের কোনো না কোনো সড়কে মানুষ মারা যান। কেউ কর্মস্থলে যাচ্ছেন, কেউ স্কুলে, কেউ চিকিৎসার জন্য শহরে যাচ্ছেন, কেউ বাড়ি ফিরছেন, কেউ হয়তো একটি স্বপ্নের পথে যাত্রা করেছেন। 2025 সালের সড়ক দুর্ঘটনা নিয়ে বিভিন্ন সংগঠনের পরিসংখ্যানে ভিন্নতা রয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে ওই বছর 7,584টি দুর্ঘটনায় 7,359 জন নিহত এবং 16,476 জন আহত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি 6,729টি দুর্ঘটনায় 9,111 জন নিহত এবং 14,812 জন আহত হওয়ার তথ্য দিয়েছে। তারেক মাসুদ চলে গেছেন, কিন্তু তার সিনেমা থেমে যায়নি। আদম সুরত আমাদের শেখায় মাটির মানুষের মধ্যেও মহত্ব থাকে। মুক্তির গান মনে করিয়ে দেয় সংস্কৃতি প্রতিরোধের শক্তি হতে পারে। মাটির ময়না আমাদের শৈশব, বিশ্বাস ও রাজনৈতিক অস্থিরতার ভেতর দিয়ে নিয়ে যায়। অন্তর্যাত্রা প্রশ্ন তোলে, ফিরে আসার পর মানুষ কি সত্যি নিজের ঘর খুঁজে পায়? রানওয়ে সতর্ক করে, বেকারত্ব, বিচ্ছিন্নতা ও হতাশাকে অবহেলা করলে উগ্রতা জায়গা করে নেয়। মিশুক মনিরের কাজও আমাদের বলে, দৃশ্যের পেছনে মানুষকে দেখতে হবে। সংবাদকে শুধু ঘটনা হিসেবে নয়, মানবিক অভিজ্ঞতা হিসেবে বুঝতে হবে। তারেক মাসুদ হয়তো আর নতুন সিনেমার চিত্রনাট্য লিখবেন না। মিশুক মনির আর ক্যামেরা হাতে কোনো যুদ্ধক্ষেত্রে দাঁড়াবেন না। তাঁদের নতুন কোনো সাক্ষাৎকার আমরা শুনবো না। কোনো লোকেশন থেকে তারা আর ফিরবেন না। কিন্তু তারা আমাদের জন্য রেখে গেছেন প্রশ্ন। আমরা কি আমাদের ইতিহাস মনে রাখি? আমরা কি সাধারণ মানুষের গল্প বলি? তারেক মাসুদ চেয়েছিলেন মাটির গল্প বলতে। মিশুক মনির চেয়েছিলেন ক্যামেরায় সত্যকে দৃশ্যমান করতে। তারেক মাসুদ 6 ডিসেম্বর 1956 থেকে 13 আগস্ট 2011। মিশুক মনির জন্ম 6 সেপ্টেম্বর 1959, মৃত্যু 13 আগস্ট 2021।